যে এই যে ফুয়েল ক্রাইসিস ক্রমান্বয়ে বেড়েই চলছে, আর এই যুদ্ধ এটা যদি আগামী দিনে আরো বেশি কনসেন্ট্রেট করে তখন কি অবস্থা হতে পারে সেটা নিয়ে আলোচনাগুলি হচ্ছিল বিগত ক্যাবিনেটে। বর্তমানে গভর্নমেন্টের 45 ডেজ এর ফুয়েল অলরেডি রিজার্ভ রয়েছে, আরো 45 ডেজ ফুয়েল আনার চেষ্টা চলছে এবং কিছু কিছু পাইপলাইনে চলে আসছে। কিন্তু হরমুজ প্রণালী দিয়ে হঠাৎ করে কিছুটা বাধা সৃষ্টি হওয়ার কারণে ইট ইজ গেটিং ডিলে। এই জন্য শুধু আমরাই যে নার্ভাস হয়েছি তা না, বিশ্বের অন্য দেশও। কিন্তু আমরা আশা করছি যুদ্ধ থেমে যাবে, অতএব আমরা এটা বাড়াতে চাচ্ছি না। কারণ একবার যদি প্রাইস বাড়িয়ে দিই, কমানো যেমনি যে মাল্টিপল এফেক্ট হয় সেটা আর কমবে না। মনে করেন ট্রাকের ভাড়া বেড়ে যাবে, বাসের ভাড়া বেড়ে যাবে, লঞ্চের ভাড়া বেড়ে যাবে, সবজির দাম বেড়ে যাবে, ওখানে আর কমবে না। সেই দৃষ্টি থেকে মাননীয় প্রধানমন্ত্রী খুব টাইটলি বসে আছেন যে যতক্ষণ সহ্য করা যায় ততক্ষণ সহ্য করব, বাড়াবো না। 1 লিটার অকটেন কিনতে 155 টাকা সরকার খরচ করে বিক্রি করছে। এটা প্রিভিয়াস আমাদের যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টে, আর আমরা বিক্রি করছি 120 টাকা, আপনারা জানেন। আর 1 লিটার ডিজেল আমরা কিনছি 190 টাকা, বিক্রি করছি 100 টাকা। ইউজ লস। এর মধ্যে যুদ্ধের কারণে কাতারের সাথে এবং বাহরাইনের সাথে যে লং টার্ম কন্ট্রাক্ট ছিল এবং ওখানে ক্লজ ছিল, যদি এই ধরনের যুদ্ধ বিগ্রহ হয় এই কন্ট্রাক্ট অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায়। অটোমেটিক্যালি একটা ক্লজ ছিল, এই ক্লজের কারণে যুদ্ধ তারা দিতে পারবে না। ইমিডিয়েটলি এলপিজির দাম অলরেডি 18 টাকা দিয়েছে, $18 জাম্প করে $28 হয়ে গিয়েছে। এখন ধরুন আমরা যদি ফ্যাক্টরিতে গ্যাস না দিতে পারি, এই যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাবে, তো এগুলো অনেক সমস্যা। সেই জন্য আমরা কিচ্ছুতা সাধনের জন্য চেষ্টা করছি, নট ইন দ্য ইন্ডাস্ট্রি সেক্টর। আমাদের সিএনজি রয়েছে, ডিজেল 100% রয়েছে, শুধু আমরা কিচ্ছুতার কথা বলছি অকটেইনে, অর্থাৎ রেগুলার গাড়ির ফুয়েলে, যেটা লাক্সারি হিসেবে ব্যবহার হয়, ইটস নট এ কমন পিপল ট্রান্সপোর্টেশন। সেই চিন্তা ভাবনা থেকে বলা হচ্ছিল যে ঢাকা শহর সহ মেট্রোপলিটন শহরগুলো, যদিও সাংবাদিকরা খুব ট্রিকি ভাবে মেট্রো লেখেন, মেট্রোপলিটন শহর লেখেন না, to jeopardize our statement, আমি প্রত্যেকটা পত্রিকা পড়ে দিচ্ছি, তারা সুন্দরভাবে উল্লেখ করছেন না এবং পাবলিক কনসেনসাস নেগেটিভলি পোর্ট্রেট করার চেষ্টা করছেন। বিষয়টা হলো, ধরুন ঢাকা ইজ এ মেট্রোপলিটন সিটি। এই মেট্রোপলিটন সিটিতে স্কুলগুলোতে একজন ছাত্রের জন্য একটি করে গাড়ি আসে, ধরুন বিকারণেস, ধরুন আইডিএস। এই ধরনের জায়গাগুলোতে ঢাকা শহরে ট্রাফিক কনজাংশন হচ্ছে, এবং ট্রাফিক কনজাংশন হলে এক্সট্রা ফুয়েল বার্ন করে, তাহলে ইট ইজ এ ওয়েস্টেজ। তাহলে আমরা যদি ট্রাফিক কমাই আর যদি রেশনিং এর তেল দেই, একটি গাড়ি যদি সারাদিনে ধরে নিলাম 5 লিটার তেল জ্বলে, তার মধ্যে 2 লিটার ট্রাভেল করে 3 লিটার ট্রাফিকের জন্য পুড়ে। তা আমরা যদি এই ক্ষেত্রে আমরা স্মুথলি ট্রানজিশন করতে পারি, তাহলে আমাদের তেল সেভ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এমনও বলেছেন, যদি এই মুহূর্তে উনি কেউ ভিডিওটা লাইভ দিতেন আর উনি যদি দেখতেন, তাহলে আমাকে এক্ষুনি কল করে বলতেন, আপনার কি এতগুলো লাইটের প্রয়োজন ছিল? এই প্রশ্নটা তিনি করতেন এবং বলতেন, আপনি কি দেখেছেন এসিটা কততে রয়েছে? দিস পরিমাণ মাইক্রো লেভেলে তিনি চিন্তা করেন। আমার সাথে মিটিং ছিল কালচারাল মিনিস্ট্রি, সেটা তো ওনারা ইনভলভ হবেন আস্তে আস্তে। কালচারাল মিনিস্ট্রি এন্ড এডুকেশন মিনিস্ট্রি আমাদের ছেলে মেয়েদের কালচারালি কতটা আমরা ডেভেলপ করতে পারি, মানসিকতার বিকাশ ঘটানো, তাদেরকে এতে সম্পৃক্ত করা, এই বিষয়ে ইনস্ট্রাকশন দেওয়াতে আমরা মিটিং করছিলাম আমার মন্ত্রণালয়ে 18 তলার অফিসে। কালচারাল মিনিস্টার দুজনকে নিয়ে উনি এসছেন, এটা 18 তলা বিল্ডিং, আমি 18 তলায় বসি। তো আমি ভাবলাম জ্বালানি মন্ত্রণালয়ে তিনি এসছেন, যেটা আমি ইউজুয়ালি করি, কোনো কিছু হলে চলে যাই। এই মাত্র একটু বলা হলো চিটাগাং ইউনিভার্সিটি সম্পর্কে। আমি বললাম, ঠিক আছে, শুক্রবারে তো আমি চিটাগাং জানতে বললাম, তুমি যাও আমার রুমটা শেডটা খুলে দাও,
এসিটা বন্ধ করে দাও, এসি তো নাই কারণ আমি তো 18 তলা অফিসে, শেডটা খুলে দাও। আমি ওনাকে নিয়ে, উনি বলে আপনি এখানে কেন? আমি বলে আমার তো অফিস এ তলাও রয়েছে, 18 তলা, 17 তলা, 6 তলা, 12 তলা, এগুলো 18 তলা আর 6 তলায়। আমি এখন 18 তলায় অফিস করছিলাম, আপনাকে শুনে আসলাম, তো চলুন আপনার অফিসে যাই। তো হেঁটে যখন আমার রুমে ঢুকলেন, আমার পিএস তিনি উল্টো বুঝলেন, তিনি গিয়ে এসিও চাল। কি উত্তর আছে? স্যার আমি এখানে বসি না। ও আচ্ছা, আমাকে নিয়ে তো এসছে, আমাকে নিয়ে তো এসছে, মানে আমি যখন ওনাকে নিয়ে যাই, এটুকুই বোঝাতে যাচ্ছে। সংসদে একই অবস্থা এবং পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে একই অবস্থা এবং ক্যাবিনেট মিটিং এর লাইন 1/3 করে দিয়েছে। তো ইন দিস কেস আমাদের কিছু তো সাধন করতে হবে। আমাদের প্রপোজালটি হলো যে ওপিনিয়ন পোলটা আপনাদের কাছে চাচ্ছি, ট্রাফিক কনজাংশন আছে, সেখানে আমরা অনলাইন অফলাইন স্কুল সিস্টেমে আসতে চাচ্ছি। অনলাইন অফলাইন বলতে বুঝাচ্ছি আমি, আমাদের স্কুল 5 দিন চলে, যেহেতু আমরা কিছুটা ব্যাকলগ হয়ে গিয়েছি, টাইমলি শেষ করতে হবে। ধরে নিলাম এই বছর 2026 সাল, দিস ইজ আওয়ার ফিল্ড। আমি 400 গার্ডিয়ান এন্ড স্টেক হোল্ডারকে ডেকেছি এই বিষয়ে আলাপ করার জন্য। গত রাত্রে লঞ্চে বসে, স্টিমারে বসে আমার সাথে কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করছি, তো ধরুন একজন লোক এত মোটা, তার স্বাস্থ্য কমছে না, সে খায় না, বলে পানি খেলে আমার স্বাস্থ্য হবে, ইন দিস কেস কি করা যেতে পারে? তো ধরুন এক্সাম্পল আমি বললাম তাকে গাঁজা পাঠিয়ে দিই, কেমন হবে? মোটা থাকবে? থাকবে মোটা? গাঁজায় কোনো খাবার আছে? মোটা থাকবে না। আমি বললাম আজকের প্রেক্ষাপটে এমন একটি ঘটনা ঘটছে যে আমি বাউন্ড হচ্ছি রেশনিং করতে দিলে, আমি বাউন্ড হচ্ছি স্কুলকে অল্টারনেট ডেতে অনলাইন অফলাইন করতে। যেমনি ভাবে আমি গাঁজা পাঠাচ্ছি স্টার্ভিং এর জন্য, তেমনি ভাবে আমার ফুড নাই, ফুয়েল নাই, আমি চাচ্ছি। আমার পক্ষে কেউ কিন্তু মতামত দিল না। প্রতিযোগিতা 8 জন সাংবাদিক আমার সাথে ট্রাভেল করছেন, তারা অন্যান্য যুক্তিগুলো দিচ্ছেন। যুক্তি নাম্বার 1, করোনার সময় আমরা এটা প্র্যাকটিস করেছিলাম, রেজাল্ট আসেনি। করোনার সময় প্র্যাকটিস করিনি, we were bound to do it and that was our initiative, firstly done. অত টিচার রেডি না, স্টুডেন্ট রেডি না, সেই জন্য। 2 নম্বর হচ্ছে বাচ্চারা আইসোলেশনে চলে গেলে তারা সোশ্যালি একটু অন্যরকম হয়ে যায়। আমি বললাম সেই জন্য তো আমরা একদিন স্কুলে আসবে, একদিন বাসায় থাকবে, কিন্তু স্কুলের শিক্ষকরা স্কুলে আসবেন। কারণ স্কুলে যদি একজন শিক্ষক না বুঝেন, না অনলাইনে পড়াতে পারেন, আরেকজন শিক্ষক হেল্প করবেন, তারা থাকবেন এবং ওখান থেকে করবেন। তো বললো যে ধরুন 60টি স্টুডেন্ট, স্কুলে আসলে চলছে 4টি ফ্যান, আর বাসায় গেলে 60 জন স্টুডেন্টের 60টি ফ্যান চলছে। তাহলে আমার 60টি বাসায় যদি আইপিএস থেকে থাকে, কোন কোন বাসায় এত ওপেন উইন্ডো, বাতাস আছে, হয়তো বা আপনার স্ট্যাটিস্টিক্স আমার স্ট্যাটিস্টিক্স, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমার যে ট্রাফিকে যে তেল বার্ন করব সেটা তো অস্বাভাবিক রকমের। নেক্সট হলো, ও তাহলে আপনি কি ডিভাইস দিয়েছেন? তা আমি বললাম বাচ্চাদের হাতে ডিভাইস ইউজুয়ালি দেওয়া হয় না, কিন্তু আজকালকার দিনে মারা দেখছি ডিভাইস ছাড়া বাচ্চাকে দুধও খাওয়ায় না, তাই না? এখন করোনার সময় আমরা সেমি প্র্যাকটিস করেছি, এখন কিছু আর একটু প্র্যাকটিস করব। এবং আমি বলছি মেট্রোপলিটন সিটিতে যেখানে আমাদের প্রয়োজন, আমি তো আলেকজান্ডার কথা বলছি না। সো তারপরও আমি কাউকে কনভিন্স করতে পারছি না। তারপর বললাম আচ্ছা শুনেন, থ্রেট বিকামস অপরচুনিটি। ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ড্রাফটেড হয়েছিল আর্মিতে 18 ইয়ার্স ওল্ড, যে পিতা কাজ করতেন আর্মিতে চলে গেছেন, যে ভাই কাজ করতেন ড্রাফটেড টু দ্য আর্মি, বোন বেরিয়ে এসছে ট্রাক চালাতে, মা গিয়েছে অ্যামুনিশন ফ্যাক্টরিতে অ্যামুনিশন তৈরি করতে। দ্যাটস লিবারাইজেশন।
এটা তো ইংল্যান্ডও বেরিয়ে আসেনি। আমি যে জায়গাটা ছিলাম, তো ধরুন সেকেন্ড ওয়ার্ল্ডের পরে আমরা ছিলাম বেবি বুমার, মনে আছে তো আপনাদের? তো বেবি বুমারটা কি হলো, যখন ফেরত আসলো সব সোলজাররা, দে হ্যাভ এনাফ মানি, কি করলো তারা? ইয়াং, বিয়ে করলো, কাজ নেই, বাচ্চা বানানো শুরু হলো। আমরাই তো বেবি বুমার, এক ফ্যামিলির 10 জন 12 জন সন্তান, ইউ রিমেম্বার দ্যাট? তো বেবি বুমারের সময় মার্কেটাররা অপরচুনিটি নিতে শুরু করলো। ধরেন ঘরে বসে আছে, টাকা আছে, চিলড্রেন আছে, টয়স কোম্পানিগুলো বিজনেস করছে, ইলেকট্রনিক্স কোম্পানিগুলি ক্যামেরা বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, টেলিভিশন বানাচ্ছে, গ্রুন্ডির মতো কোম্পানি ইন্টারন্যাশনালি খুব রিনাউন্ড কোম্পানি হয়ে গেল। বিকজ অফ হোয়াট? বেবি বুমার। ডাইপার কোম্পানিগুলো ডাইপার বানাচ্ছে। ধরুন আমাদের ফারুক ভাইয়ের ডাইপার কোম্পানি আছে, উনি বেবি বুমারের সঙ্গে প্রচন্ড ব্যবসা করছেন। হঠাৎ দেখা গেল মানুষ আর বাচ্চা নিচ্ছে না, ফারুক সাহেবের মাথা খারাপ হয়ে গেল, আমার কোম্পানি কি চলে যাবে? আবার অপরদিকে দেখা গেল বাচ্চা না নিলেও যারা ছিলেন তারা তো বৃদ্ধ হচ্ছেন, তাদের সন্তানরা তাদের টেক কেয়ার করছেন না। হঠাৎ করে ফারুক সাহেব চিন্তা করলো, ইজি পিস অফ কেস, ডাইপারটা একটু ইলাস্টিকটা বড় করে দেই, বুড়োদের ডাইপার বানিয়ে ফেলি। এই যে অপরচুনিটি, থ্রেট বিকামস অপরচুনিটি, এই থ্রেটটাকে উনি অপরচুনিটিতে নিয়ে গেলেন, তাই না? এখন করোনার সময় আমরা প্র্যাকটিস শুরু করেছিলাম যে বাসায় বসে অনলাইন এডুকেশন হোক। দ্যাট ওয়াজ নট ট্রেন, দ্যাট ওয়াজ নট প্রিপেয়ার্ড, ওয়ার্ল্ড নেভার নিউ দিস থিং উইল বি হ্যাপেন সাডেনলি অ্যান্ড উই হ্যাভ টু ফেস ইট। সেই কারণে সেই সময়ে আমরা উপকার পাইনি, ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমাদের এডুকেশন হচ্ছে ওয়ার্ল্ড কমোডিটি। আমাদের কিন্তু অবশ্যই ডিজিটালে যেতে হবে, প্যানলেস পেপারলেস এডুকেশন আমাদের আসতেই হবে, এবং সেই জায়গাটিতে যাচ্ছি। আপনারা ভাববেন না আজকে সংসদে আমরা বসে বসে পেপার দেখে দেখে কাজ করছি। আজ থেকে 5 বছর পরে দেখবেন প্রত্যেকটি সংসদেই টেবিলের মধ্যে একটি ডেস্কটপ থাকবে, সেখানে সকল নোটিশ আসবে, সেখানেই সব কিছু চেঞ্জ হবে। আমরা কি তা দেখবো না? কিছুদিনের মধ্যেই তো আমরা দেখতে পাবো। অতএব আমাদের বাচ্চাদেরকে ডিজিটালাইজেশন করতে হবে, এটাও আমার ভাবনায় থাকতে হবে। আমরা কিন্তু গতবারের মতো নয়, করোনার মতো নয়, তার চেয়ে অনেক এগিয়ে গিয়েছি। আমাদের 180 দিনের প্রোগ্রামে 1 টিচার 1 ট্যাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমে শুরু হয়েছে পর্যায়ক্রমে, এবং মেট্রোপলিটনে এটা অনেক এগিয়ে গিয়েছে। মেট্রোপলিটনের অভিভাবকরা অনেক সচেতন, একজন বাচ্চার জন্য 3 জন শিক্ষক, প্রাইভেটলি আবার স্কুলের শিক্ষক, সব মিলিয়ে আমরা প্রস্তাব দিতে চাচ্ছিলাম যে একদিন স্কুলে ক্লাস হবে, আরেকদিন বাসায় অনলাইন হবে। আস্তে আস্তে তারা খাপ খাইয়ে নেবে। অ্যাট দ্য সেম টাইম আমরাও আমাদের কিছুটা ইচ্ছতা সাধন আমরা এই তেলের ব্যাপারে করতে পারবো। এই বিষয়টি নিয়ে আগামী ক্যাবিনেটে আমাদের আলোচনা হবে। ইতিমধ্যেই আমি যেখানে যাচ্ছি সেখানেই একটি ওপিনিয়ন পোল জানার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত অভিভাবকদের যে ট্যাবুস, তারা মনে করে কোনো অবস্থাতেই অনলাইনে যাওয়া যাবে না, সেই ধরনের সমীক্ষাই প্রস্তুত হচ্ছে। তারপরও আমি আপনাদের ওপিনিয়ন চাচ্ছি। ফাইনালি বুধবারে আমি ঢাকা শহরে বসে ওপিনিয়নগুলো নিয়ে আমি আমার নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করব। এই বিষয়ে আপনাদের 2-1 জনের মতামত চাচ্ছিলাম, এই জন্য বিষয়টি উঠিয়েছি। আমাদের সময় প্রায় কাছে, আমরা আমাদের নেক্সট মিটিংয়ে চলে যাব, এবং নেক্সট মিটিংটির মূল আলোচনায় হচ্ছে আমাদের এখানে যারা শিক্ষা মন্ত্রণালয়ের অফিসাররা রয়েছেন, আমরা আসলে মান উন্নয়নে ব্যর্থ হয়েছি। নকল প্রতিরোধ এটা হয়ে গিয়েছে,
নকল বোধহয় হয় না, ডিজিটাল নকল হচ্ছে এবং ডিজিটাল আইনের পরিবর্তন হচ্ছে, সেগুলি অন্য বিষয়। মান উন্নয়নের ব্যাপারে আমাদের যারা মন্ত্রণালয় অফিসার রয়েছেন তারা সচেষ্ট থাকবেন এবং আমাদের ডিসি কমিশনার সদস্য সকলেই এই ব্যাপারে সচেষ্ট রয়েছে। আমরা ফার্দার ডিটেলস প্রোগ্রামগুলি করব এবং এই প্রোগ্রামগুলো আমরা করব আপনাদের সাজেশন নিয়ে। আমি আমার অফিসারদের কাছে ইন্ডিভিজুয়ালি তাদের বিগত 17 বছরের কর্ম থেকে যেই গবেষণামূলক যেই বিষয়গুলোকে আপনারা মনে করেছেন অ্যাড্রেস করতে হবে, এই ধরনের একটি রিকমেন্ডেশন লেটার আমি প্রত্যেকটি শিক্ষা বিষয়ক কর্মকর্তার কাছে আহ্বান করব। আগামী 15 ডেজে আপনারা আমাদের অফিসে বাই মেইল অথবা আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিবেন। আমি এগুলিকে রিভিউ করে দেন উইল স্টার্ট আওয়ার জার্নি অ্যাগেইন, কিভাবে আমরা শিক্ষার মান উন্নয়ন করা যায়, এবং সেটা করতে পারলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। উইল অ্যাড্রেস দ্যাট ইন দ্য নেক্সট মিটিং। এখন এখানে এই ওপেনিং পোলের সম্পর্কে যদি কেউ কিছু বলতে চান, আমি আশা করব এখান থেকে 2-1 জন একটু বলুক, তারপর ওখান থেকে আমরা শুনবো।